পুণ্য পাপ মিছে পরিতাপ ব্যর্থ ধর্ম কর্মনীতি। রাজনীতির পুজো হোক কিংবা পুজোর রাজনীতি, দুটোই বোধহয় পাশাপাশি চলে আমাদের এই দেশে। এই যেমন পুরীর জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো দেয়া, মুখ্যমন্ত্রীর পুজো দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন এক সেবায়েত, যার পেছনে বিজেপির হাত রয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস, যদিও ইতিমধ্যেই ওই সেবায়েতকে আটক করেছে পুলিশ। মন্দির কমিটি জানিয়ে দিয়েছে নির্বিঘ্নে পুজো দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আমরা জানতে পারছি এফআইআর দায়েরের পর এবার নারদকাণ্ডে নাম উঠে আসা তৃণমূলের হেভিওয়েটদের তলবের তোড়জোড় শুরু করেছে সিবিআই। আগামী সপ্তাহেই তলব করা হতে পারে তাদের। এই খবর দেখেই আজকের এই অনুষ্ঠান শুরু করব। নারদকাণ্ডে এফআইআর দায়ের করে ফেলেছে সিবিআই। সেখানে নাম রয়েছে এমন 13 জনের যাদের স্টিং অপারেশনের ফুটেজে দেখা গিয়েছে। এবার কি তাহলে সারদা রোজ ভ্যালির মতো এই অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেবেন তদন্তকারীরা? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। সিবিআই সূত্র দাবি জিজ্ঞাসাবাদের এই পর্ব শুরু হতে পারে আগামী সপ্তাহ থেকে। সিবিআই অফিসাররা চাইছেন প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্য প্রমাণগুলি আরও একটু ভালো করে গুছিয়ে নিতে, যাতে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ায় আর কোনো ফাঁক না থাকে। তবে 13 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও এর বাইরেও 15 জন প্রভাবশালী তদন্তকারীদের নজরে রয়েছেন বলে সূত্রের খবর। নারদকাণ্ডে সিবিআই যে এফআইআর দায়ের করেছে তাতে এও লেখা রয়েছে যে তদন্তে আরও কয়েকজনের কথা জানা গিয়েছে যারা অভিযুক্তদের সাহায্য করেছেন। সিবিআই সূত্রের দাবি এফআইআর এর বাইরে তাদের স্ক্যানারে রয়েছে 15 জন প্রভাবশালীর নাম। ফুটেজে তাদের দেখা না গেলেও অভিযুক্তদের মুখে শোনা গেছে তাদের নাম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি এই তালিকায় অন্যান্যদের সঙ্গে রয়েছেন এক প্রবীণ সাংসদ, এছাড়াও এক নবীন সাংসদ, রাজ্যসভার এক সাংসদ এবং এক প্রাক্তন ছাত্রনেতা। ম্যাথিউ স্যামুয়েলের দাবি অনুযায়ী টাইগার নামে যে ব্যক্তি ইকবাল আহমেদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন তাকেও নজরে রাখছে সিবিআই। গোয়েন্দা সূত্রে দাবি এফআইআর এর 13 জন এবং স্ক্যানারে থাকা 15 জন, অর্থাৎ মোট 28 জনের নামে 28টি ফাইল তৈরি করা হয়েছে। নারদকাণ্ডে এদের কার কি ভূমিকা, কেউ লাভবান হয়েছেন কিনা, এসব নিয়ে হাতে আসা সমস্ত তথ্য একত্রিত করেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করা হবে বলে সিবিআই সূত্রে দাবি। এদিকে এসবের মধ্যেই সোমবার কালীঘাট থানায় তৃণমূল সাংসদ কেডি সিংহ সহ অ্যালকেমিস্টের 27 জনের বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের করা হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের 2 জন এবং কালীঘাটের মহিম হালদার স্ট্রিটের এক বাসিন্দা অভিযোগ করেছেন। তাদের দাবি অ্যালকেমিস্ট লিমিটেডে তারা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করেছে। কেডি সিংহর সংস্থা অ্যালকেমিস্টই নারদ স্টিং এর জন্য টাকা দিয়েছিল বলে দাবি করেছেন ম্যাথিউ স্যামুয়েল। প্রকাশ সিনহা ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। শান্তনবাবুকে দিয়ে শুরু করব। শান্তনবাবু, একদম তৃণমূলের প্রতিক্রিয়া হচ্ছে আজকে ভুবনেশ্বরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপোলো হাসপাতালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তখন কোথাও একটা হাইপার রিয়াকশনের দেখা যাচ্ছে, বাড়াবাড়ি একটা হচ্ছে। জেল অথরিটি, মানে ধরুন জেল সুপার, তিনি চলে গেলেন আজকে কোর্টে। আপনি জানবেন যে 1 বৈশাখ ভুবনেশ্বর আদালতের কাছ থেকে একদম তৃণমূল কংগ্রেস অনুমতি নিয়ে রেখেছে যে মমতার সঙ্গে সুদীপবাবুর সাক্ষাৎকার হবে। সেইখানে একেবারে তিনি চলে গেলেন কি জন্য? যেহেতু নির্ধারিত সময়ের একটু পরে তার প্লেন ল্যান্ড করবে ভুবনেশ্বরে, সেখানে তার সঙ্গে দেখা করতে দেয়া যায় কিনা। তো আমি বলছি কোথাও সিবিআই সূত্রের খবর যে সিবিআই অফিসাররা পৌঁছে তো গেছেনই 3 জন, তার ভেতরে সুদীপবাবুকে অনুরোধ করা হয়েছে নাকি যে হিন্দি এবং ইংরেজিতে যদি বাক্যালাপ করেন, বাংলায় নয়। কোথাও কি একটু হাইপার রিয়াকশন এই ক্ষেত্রে? তার কারণ মানে ধরুন জেল কাস্টাডিতে তিনি আছেন, বাড়ির লোকজনও তো সাধারণভাবে জেল কাস্টাডিতে থাকা মানুষের সঙ্গে দেখা করেন। জেল কাস্টাডিতে আছেন তা জেল সুপার, জেল অথরিটি তো উড়িষ্যা গভর্নমেন্টের, উড়িষ্যা সরকারের। সেখানে তো আর বিজেপি সরকার নেই, সেখানে বিজেডি সরকার আছে, যারা বিজেপি বিরোধী বলেই পরিচিত। সম্ভবত তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে জোট করতেও আগ্রহী, বিজেপি বিরোধী জোট। কাজে এর সঙ্গে বিজেপির কোনো হাইপার রিয়াকশনের বিষয় নেই, উড়িষ্যা সরকারের বিষয়। তারা কোর্টে গেছেন, তাদের সরকার তৃণমূলের ইঙ্গিতটা যে সিবিআই এর অঙ্গুলি হেলনে, না সত্যি মিথ্যে যায় না। উড়িষ্যা সরকার তো আর সিবিআই এর কথায় চলবে না। উড়িষ্যার জেল অথরিটি তারা তো সিবিআই এর কথায় চলবে। যদি সুদীপবাবু সিবিআই এর কাস্টডিতে থাকতেন তাহলে সিবিআই এর দায়িত্ব ছিল, কিন্তু এখন তিনি জেল কাস্টডিতে আছেন। পাশাপাশি আরেকটা অভিযোগ যে একজন সেবায়েত তিনি হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে ঢুকতে পারবেন না, এই রকম একটা জেহাদ কেন শুরু করলেন আপনাদের ইন্ধনে? আমি স্মরণ করাই, মাস 2 আগে আমি আপনার এই প্রোগ্রামেই ছিলাম। আর্মি রাস্তায় নেমে নর্মাল কাজ করছে, বললেন বিজেপির ইঙ্গিতে আর্মি নাকি নবান্ন দখল করতে এসছে, আর্মি নাকি টাকা তুলছে, কিন্তু তারপর আর কিছু হলো না। ওই রটনাটাই 2 দিন ধরে চললো।
এটাও ঠিক সেবায়েতের বিষয়ে বিজেপির সঙ্গে সম্পর্কে একটা রটনা তৈরি করার, একটা রিউমার তৈরি করার প্রয়াস। সেবায়েত করেছে তার কিছু মনে হচ্ছে, তার দায়িত্ব বিজেপিরও। আমি জানি না মন্দির কর্তৃপক্ষের কি বক্তব্য আছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বিঘ্নে পুজো দিতে পারেন, কোনো বাধা নেই। মন্দির কর্তৃপক্ষ সেবায়েত বা তাদের বিষয়, এর সঙ্গে রাজনীতি বিজেপি এর কোনো যোগ নেই। বিজন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্দ্যোপাধ্যায়, তিনি নিজেও তো ব্রাহ্মণ, তিনি মন্দিরে যাবেন। কারোর যদি ধর্ম নিয়ে রাজনীতি করার দরকার থাকে নিশ্চয়ই করতে পারেন, এবং করছেনও, সবাই দেখছেন। তো তাকে আটকানোর জন্য কোনো একজনকে তুলে দিলেন, এমনভাবে দাঁড় করিয়ে দিলেন যে হয়তো একজন, সংখ্যাটা এক, কিন্তু এই সংখ্যাটা এক না। আসলে এর পেছনে যে ইঙ্গিত আছে, যে বল বা শক্তি আছে, সেই শক্তিটা কিন্তু অন্যরকম। রাজনীতির সঙ্গে রাজনীতি করতে না পেরে ধর্মকে সামনে বাড়িয়ে দেওয়া। 70 বছর ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, আমরা হঠাৎ করে দেখছি রাজনীতিকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো, আসলে পিছিয়ে দেওয়ার রাজনীতি শুরু হলো। ভারতবর্ষকে কেউ কেউ বলছেন গ্লোবাল ইন্ডিয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু গ্লোবাল ইন্ডিয়া কোথায়? এ তো ধর্মের গ্লোবালাইজেশন হচ্ছে বোধহয়। ধর্মটাকে এমন জায়গায় নিয়ে চলে যাচ্ছে যাতে ভারতবর্ষ পিছিয়ে পড়ে। আর নারদা নিয়ে যে কথা আলোচনার জন্য, আমি নারদার কথায় আসবো। ধর্মের ভুবনীকরণ বলছে বিজন। আমি দ্রুত একবার এই মন্দির কর্তৃপক্ষ এবং একজন সেবায়েতের ভূমিকা পাশাপাশি আপনাদের দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের ওড়িশা সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, তবুও রাজনীতি পিছু ছাড়ল না মুখ্যমন্ত্রীর। পুরীর জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন মন্দিরের একজন সেবায়েত, জানিয়ে বিতর্কের ঝড়। জেল হেফাজতে থাকা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে মঙ্গলবার ভুবনেশ্বরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিকেল 5টায় তার পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কথা। সূত্রের দাবি, সোমবার মন্দির কর্তৃপক্ষের কাছে এই খবর পৌঁছানোর পরই আপত্তি জানান সোমনাথ কুণ্ঠিয়া নামে এক সেবায়েত, এলাকায় যিনি আবার বিজেপির কর্মকর্তা হিসেবেও পরিচিত। মুখ্যমন্ত্রীর পুজো দেওয়া নিয়ে আপত্তি তুলে মন্দির কমিটির দ্বারস্থ হন তিনি। কিন্তু এই আপত্তির কারণ কি? হিন্দু ধর্মর গোমাতাকে পূজা করুଥିବା ସମୟରେ ବେଙ୍ଗଲ ମମତା ବାନାର୍ଜୀ ଗୋମାଂସ ହିନ୍ଦୁମାନେ ଖାଆନ୍ତି ବା ମୁଁ ଖାଏ, ଏ ଉକ୍ତି ଗଣମାଧ୍ୟମରେ ଆମେ ଜାଣିବାକୁ ପାଇଲୁ, ହ୍ୱାଟ୍ସଆପ୍ ଦ୍ୱାରା ଦେଖିବାକୁ ପାଇଲୁ, ଯଦ୍ୱାରା ଆମେ ମମତା ବାନାର୍ଜୀକୁ ବିରୋଧ କରୁଛୁ ଯେ ଗୋମାଂସ ଖାଉଥିବା ବ୍ୟକ୍ତି ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ଯିବେ ନାହିଁ। এই সেবায়েত মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও ক্লিপ দেখিয়ে এমনটা দাবি করছেন, যেটি এবিপি আনন্দকে দেওয়া মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার। সেবায়েত দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় গোমাংস খান বলে তিনি শুনেছিলেন, কিন্তু আসলে সাক্ষাৎকারে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। তুমি রোজ মুরগি কেটে খাচ্ছ, কোনো অন্যায় হচ্ছে না। হাঁস কেটে খাচ্ছ, অন্যায় হচ্ছে না। ছাগল কেটে খাচ্ছ, অন্যায় হচ্ছে না। দলিতরা খায় ভাইকু, গোমাংস খায় ওরা, সেটা গরু মানে গাই নয়। দলিতরা, শিডিউল ট্রাইব ভাই বোনেরা খায়, আমার খ্রিস্টানরা খায়, অনেক হিন্দুরাও খায়। তার আমরা বলি আপরুচি খাওয়া, পররুচি পড়া। তুমি কে এসব ঠিক করে দেবে? আমি এই রাজনীতি করতে রাজি নই। আমরা বড় হয়েছি মোরা একই বৃন্তে দুটো কুসুম নজরুলের কবিতা পড়তে পড়তে, আমি কি করে এগুলো ভুলে যাব? তৃণমূলের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবেই এক সেবায়েতকে দিয়ে এই আপত্তি তুলিয়েছে, যদিও বিজেপি তা মানতে নারাজ। মমতা ব্যানার্জি যে ধরনের স্টেটমেন্ট এসেছে গোহত্যার পক্ষে বা গোমাংস খাওয়ার পক্ষে, সোশ্যাল মিডিয়াতে যা এ ধরনের এক্সপোজ হয়েছে, আমার মনে হয় তার থেকে তাদের সন্দেহ হতে পারে যে তিনি এর সঙ্গে যুক্ত কিনা, তাই তারা আপত্তি করে থাকতে পারেন। তবে সোমনাথ কুণ্ঠিয়া ছাড়া আর কোনো সেবায়েত মুখ্যমন্ত্রীর পুজো নিয়ে বিন্দুমাত্র আপত্তি তোলেননি। মন্দির কর্তৃপক্ষ এই আপত্তিতে কান দেয়নি, তাকে আটক করেছে সিংহদ্বার থানার পুলিশ। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী নির্বিঘ্নে জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারবেন। ভুবনেশ্বর পৌঁছে মমতাও জানান তিনি পুরী যাবেন। সম্ভব হলে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন বলে জানান মমতা। और उस समय जब है हमें मौका मिलेगा तो नवीन जी का साथ भी, उड़ीसा का चीफ मिनिस्टर का साथ में भी एक साथ मीट करेंगे अगर मौका मिलेगा तो। দুদিন আগে ভুবনেশ্বরেই বিজেপির কর্মসমিতির বৈঠক হয়ে গিয়েছে। উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। কলিঙ্গে বসে বঙ্গ দখলের ছকও কষেছেন তারা। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে ওড়িশায় দারুণ ফল করেছে বিজেপি। এই প্রেক্ষাপটে মমতা নবীন বৈঠক হলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, ভুবনেশ্বর। এই কাজটা হয়েছিল সেই ইন্দিরা গান্ধীর মনে আছে যখন ফিরোজ গান্ধীকে বিয়ে করেছিল, পার্সি অভিযোগ তুলে, কিন্তু সেটা মন্দির কর্তৃপক্ষের আপত্তি, একজন সেবায়েতের এটা বিচ্ছিন্ন আপত্তি। শান্তনুবাবু, দিলীপ ঘোষ কিন্তু কার্যত পাশে দাঁড়ালেন। না, আমরা তো বলছি তো উনি যে ধরনের মন্তব্য, এবং প্রথম প্রশ্ন যে দলিতদের, এই চ্যানেলে আপনাকে বলেছেন দলিতদের, তার জন্য SC ST কমিশনে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির SC ST যে মোর্চা আছে তারা এই নিয়ে মামলাও করবে,
কোন দলিতরা কিভাবে গরুর মাংস নীতিগতভাবে পদ্ধতিগতভাবে খান মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে। কেউ এক্সেপশনালি খেতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। ভারতীয় জনতা পার্টি কোথাও কাউকে বলেনি আপনি গরু খাবেন না, মুরগি খাবেন না, হাঁস খাবেন, তার সিদ্ধান্ত। কিন্তু যেভাবে স্পেসিফাই করছেন, এটা কি বলছেন গোরক্ষা বাহিনী কি করলো? না, গোরক্ষা বাহিনী তো বিজেপির নয় না। দিলীপ ঘোষ এবং দিলীপ বাবু যেটা বলেছেন, ওনার যে স্টেটমেন্ট, মমতা ব্যানার্জির স্টেটমেন্ট, তা নিয়ে মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সেবায়েতের ঘটনা আপনি দেখাতে পারছেন, কারণ সেবায়েত একটা ঘটনা পাবলিসাইজ হচ্ছে, পাবলিসিটির বাইরে অনেক মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। সেই প্রতিক্রিয়াগুলো কি, প্রতিক্রিয়াটা কি? উনি বলেছেন যে যার যা ইচ্ছে আপরুচি, এই কথাটা বলেছেন যে যার যা ইচ্ছে তিনি তাই খাবেন। আমার যে যা খেতে ইচ্ছে করে, কেউ খাসির মাংস খাবে, কি মুরগির মাংস খাবে, কি গরুর মাংস খাবে, সেটা তো তার নিজস্ব বিষয়, আমি তো ঠিক করে দিতে পারি না। এরপরে তো বলবেন যে কে কি পোশাক পরবে সেটাও আমি ঠিক করে দেব। মানে এই জায়গায় চলে যাচ্ছে, খবরের কাগজ পড়বে সেই জায়গায় পৌঁছে যাওয়ার মতো। আমি যেটা বলছি যে সত্যিকারের যদি ধর্ম নিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করেন, মানুষ কিন্তু রুখে দেবেন। আমি আবার দ্রুত নারদা প্রসঙ্গে ব্যাক করব। আজকে বিরোধীদের একাধিক মিছিল এই নারদা ইস্যুকে কেন্দ্র করে কলকাতার রাজপথে। চাপানোতর চলছিলই নারদকাণ্ডে সিবিআই এর এফআইআর ঘিরে তা সপ্তমে। সিবিআই যখন 13 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে, তখন সুর চড়িয়ে তাদের হেফাজতে নেওয়ার দাবি জানাচ্ছে সিপিএম। আমাদের দাবি খুব স্পষ্ট, সেটা হচ্ছে এদের গ্রেপ্তার করতে হবে, 2 জেরা করতে হবে কাস্টডিতে। একদিকে সিপিএম যেখানে অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানাচ্ছে, সেই সঙ্গে তারা এই সন্দেহ প্রকাশ করছে আদৌ প্রকৃত দোষীরা শাস্তি পাবে তো? ম্যানেজ করার, মিডিয়েট করার, বন্দোবস্ত করার এই চেষ্টা দিল্লিরও আছে, এই চেষ্টা রাজ্যেরও আছে। পারস্পরিক নেতারা এই গড়াপেটার খেলায় গেলে মানুষ কাউকে ছেড়ে দেবে। অভিযুক্তদের গ্রেফতারি ও ইস্তফার দাবিতে মঙ্গলবার ধর্মতলা থেকে এন্টলি পর্যন্ত মিছিল করে বামেরা। একই দাবিতে এদিন জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচি পালন করে ফরওয়ার্ড ব্লক। হুগলির ঘড়ি মোড়ে পুলিশ ফরওয়ার্ড ব্লক কর্মীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। পুরুলিয়াতেও ফরওয়ার্ড ব্লকের আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেসও। দিদির কথাই কেউ এগিয়েও না। 14 জন নেতা মন্ত্রী, দিদি বলছে এফআইআর তো কি হয়েছে, কোনো ব্যাপারটা দেখে নিব। কেউ কাউকে দেখবে না। জেলে ঢুকলে দিদি কাউকে যে দেখে না, সেটা মদন মিত্র থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সবাই হারে হারে টের পেয়েছে। তৃণমূল অবশ্য এসবে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি আইনি পথেই মোকাবিলা করা হবে। আমার চেয়ারপারসন যে কথা বলেছে তার বাইরে আমি একটা শব্দও যোগ করব না। বাম কংগ্রেসের মতো চুপ করে নেই বিজেপিও। নারদা অপারেশন যখন প্রথম বেরোলো, তাকে মিথ্যে বলে অনেকবার মাননীয় মুখ্যমন্ত্রী চিৎকার চেঁচামেচি করেছেন। যেভাবে ঠিক ডিমনিটাইজেশনের সময় উনি সারা ভারত ঘুরে বেরিয়েছেন, একইভাবে এবার নিশ্চয়ই এটা নিয়েও বেরোবেন। নারদকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথেও নেমে পড়েছে বিজেপির বিদ্বজ্জন সেল এদিন রানী রাসমণি অ্যাভিনিউ থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল অবশ্য পাল্টা বিজেপির দিকেই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে। বিজেপি অফিস থেকেই কিন্তু প্রথম পাবলিশ করা হয়। এর থেকে পরিষ্কার যে বিজেপি এর পেছনে টাকা ঢেলেছে। বিজেপি এই গেমটা ইলেকশনের গেম প্ল্যান করেছিল। এই গেম প্ল্যানটা যেহেতু পলিটিক্যাল গেম প্ল্যান, এটাকে আমরা পলিটিক্যালি ধরে নেব। যদিও বিজেপি এই অভিযোগ সরাসরি খণ্ডন করেছে। শঙ্কুদেব পান্ডাকে দেখা গেলেও শঙ্কুদেব পান্ডা তৃণমূলের একজন ব্যক্তিত্ব, নিয়ে প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। সেই কারণেই এফআইআর থেকে তার নাম বাদ রাখা হয়েছে। প্রত্যক্ষ প্রমাণ যেটা আদালতে পেশ করা যাবে, সেটাই সিবিআইয়ের কাছে একমাত্র, সেটাই আসল, সেটাই একমাত্র অস্ত্র। সব তো দেখা যাচ্ছে। শাসক বিরোধী এই তরজার মধ্যেই মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিমান বসুর সুর হঠাৎ করে মিলে যাওয়ায় অনেকে চমকে উঠেছিলেন। সোমবার মমতা বলেছিলেন এফআইআর করা মানেই দোষ প্রমাণিত নয়, আর মঙ্গলবার বিমান বসুর গলাতেও একই কথা শোনা যায়। এফআইআর করলেই যে দোষী সাব্যস্ত হয়ে গেল তা বোঝায় না। মমতা বিমান এক সুর শুনে অনেকে চমকে উঠলেও বিমানের পুরো বক্তব্য শোনার পর অবশ্য ধোঁয়াশা কাটে। এফআইআর করলেই যে দোষী সাব্যস্ত হয়ে গেল তা বোঝায় না।
কিন্তু যেহেতু প্রভাবশালী তাই কাস্টডিতে নিয়ে তাদের আনুপর্বিক তদন্ত করা হোক। সব মিলিয়ে নারদ কাণ্ড ঘিরে আবারও তুঙ্গে রাজ্য রাজনীতি। এবিপি আনন্দ। সদরবাবু, এফআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে এমন ঝড়, সুজন চক্রবর্তীরা বলছেন এফআইআর কিচ্ছু না, স্যার দর কষাকষির খেলা। দেখো, তা যদি না হয়, তুমি আমাকে একটা কথা বললো সুমনদা, তোমার সাথে আমার এর আগেও এই নিয়ে আমাদের কথা হয়েছে। একটা সময় পাড়ার চায়ের দোকানে বাজি ধরা হতো যে এরপরে তৃণমূল কংগ্রেসের কোন নেতা চিটফান্ডের মামলায় গ্রেপ্তার হবেন। মাঝখানে হঠাৎ 1-1.5 বছর সব বন্ধ, তদন্ত আটকে আছে, কেউ হঠাৎ তদন্তটাই আটকে থাকলো, কেউ গ্রেপ্তার হওয়া তো দূরের কথা, ছেড়ে দাও, বরং যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা এক এক করে বেল পেয়ে গেলেন। এখন তো এই পরিবর্তিত পরিস্থিতিতে তোমরা রাস্তায় নামছো, কিন্তু আমি বলছি যে ওই পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি নিরঞ্জন সিরি যেরকম বলেছেন যে বামেদের সব ভোট বিজেপিতে চলে গেছে, তার কারণ তৃণমূলকে বিজেপি সাহায্য করতে হবে, সেটা হবে না তো? দেখো, কার ভোট কোথায় গেছে না গেছে তার সাথে এইটার কোনো সম্পর্ক নেই, আমাদের এর আগে এটা বুঝতে হবে। দেখো, মানুষের টাকা লুট হয়েছে, আমি চিটফান্ডের ক্ষেত্রে বলছি, নারদার মানুষ যারা, সেটা পরের কথা। এই নারদার ক্ষেত্রে তুমি ডিভিডেন্ডের প্রশ্ন আসলে আমি বলছি, এটা নারদার ক্ষেত্রে মানুষ যাদেরকে বিশ্বাস করে এমএলএ এমপি করে পাঠিয়েছিলেন তারা মানুষের বিশ্বাসকে বাজারে বিক্রি করেছেন। এর তদন্ত হওয়া উচিত, দোষীরা শাস্তি পাওয়া উচিত। নারদার ক্ষেত্রে মানুষ যাদেরকে বিশ্বাস করে এমএলএ এমপি করে পাঠিয়েছিলেন তারা মানুষের বিশ্বাসকে বাজারে বিক্রি করেছেন। এর তদন্ত হওয়া উচিত, দোষীরা শাস্তি পাওয়া উচিত। তুমি যেটা বিজেপি ডিভিডেন্ডটা নিয়ে যাবে কিনা, আমি খালি একটা প্রশ্ন করতে চাই, এর একটা তদন্ত করানোর জন্য আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি যেতে হলো, একটা তদন্ত, সিবিআই তদন্তের রায়টা পাওয়ার জন্য। পার্লামেন্টের এথিক্স কমিটির অন্তত একটা মিটিং বসানোর জন্য আমাদেরকে এবার কোন দরজায় করা নাড়তে হবে, এটা যদি কেউ একটু বলেন। পার্লামেন্টের এথিক্স কমিটি তো সরকার নিয়ন্ত্রণ করে না, বিজেপি শাসিত সরকারের বিষয় সেখানে নেই। অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তো সেই এথিক্স কমিটিতে আছেন, অন্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সেখানে আছেন, তারা মিটিং ডাকতে পারেন, মিটিং না ডাকতে পারুন, মিটিংটা যিনি মাথায় আছেন তিনি ডাকতে পারেন। হাউসে অবশ্যই বিষয়টা তুলতে পারে, একাধিকবার তোলা হয়েছে, মোহাম্মদ সেলিম একাধিকবার তুলেছেন। এথিক্স কমিটিতে সমস্ত রাজনৈতিক, অধিকাংশ রাজনৈতিক দলের সাংসদরা রয়েছেন, এই বিষয়টা আসতে পারে। এই বিষয়টা যখন তোলা হয়েছিল তুমিও জানো, আডবাণীজি বলেছিলেন যে নারদার অরিজিনাল যে সিডি, যেটা সিএফএসএল থেকে আসার কথা, তার জন্য তারা প্রতীক্ষা করছেন। সেই প্রতীক্ষা শেষ হয়েছে, বছর ধরে সিডি পড়ে আছে এমন নয়, যেদিন হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে তার কয়েকদিন আগে সিডিটা এসছে, কাজেই সেই বিচারও হবে। কি করে আমাদের নজর থাকবে। দ্রুত একবার দেখবো যে গতকাল এই এফআইআর 13 জনের বিরুদ্ধে যখন করা হলো, সিবিআই এর কিছু অভ্যন্তরীণ পরিবর্তন হয়েছে, ইন্টারনাল চেঞ্জেস, কি কি সেটা দেখাবো। নারদকাণ্ডের তদন্তে কি এই রাজ্যের অফিসারদের রাখতে চাইছে না সিবিআই? তদন্তকারী অফিসারের পদে নতুন নাম উস্কে দিয়েছে সেই জল্পনা। 1 মাস ধরে নারদকাণ্ডে প্রাথমিক অনুসন্ধান চালিয়েছে সিবিআই, আর এই পুরো সময়টা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী অফিসারের পদে ছিলেন সিবিআই এর ডিএসপি পদমর্যাদার অফিসার পার্থ মুখোপাধ্যায়। এমনকি দিল্লিতে নারদ নিউজের সিইও ম্যাথিউ স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ এবং তার বয়ান রেকর্ডের কাজও করেন তিনি। কিন্তু নারদকাণ্ডে সিবিআই যে এফআইআর করেছে তাতে দেখা যাচ্ছে তদন্তকারী অফিসার হিসেবে নাম রয়েছে রঞ্জিত কুমারের, অর্থাৎ তদন্তকারী অফিসারের পদে বদল করা হয়েছে। পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার পার্থ মুখোপাধ্যায়ের বদলে আনা হয়েছে বিহারের রঞ্জিত কুমারকে। কিন্তু যার প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে এফআইআর হলো তাকেই হঠাৎ ছড়ানো হলো কেন? সিবিআই সূত্র দাবি, নারদকাণ্ডে যেহেতু এ রাজ্যের প্রভাবশালী রাজনীতিকরা অভিযুক্ত, তাই তার তদন্তকারী অফিসার হিসেবে এ রাজ্যের কোনো অফিসারকে রাখতে চাইছেন না শীর্ষকর্তারা। নারদকাণ্ডে এফআইআরটি যিনি করেছেন এসপি পদমর্যাদার অফিসার, সেই পিকে পানিগ্রাহীও এ রাজ্যের নন, ওড়িশা ক্যাডারের অফিসার। সিবিআই এর অন্দরে আরেকটি গুরুত্বপূর্ণ রদবদলও করা হয়েছে। সিবিআই এর নর্থ ইস্ট জোনের জয়েন্ট ডাইরেক্টর পদে ফিরিয়ে আনা হয়েছে শঙ্কর শুভ্র বাগচিকে। সিবিআই সূত্র দাবি, সারদা তদন্ত চলাকালীন শঙ্কর শুভ্র বাগচি ডিআইজি হিসেবে সিজিএ কমপ্লেক্সে বসতেন, যিনি কড়া ধাতের অফিসার বলে পরিচিত। কয়েক মাস আগে শঙ্কর শুভ্র বাগচিকে বদলি করে পাটনায় পাঠানো হয়। এবার নারদ তদন্তের সময় পদোন্নতি ঘটিয়ে তাকে সিবিআই এর কলকাতা জোনের দায়িত্বে ফিরিয়ে আনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা যতই ঝগড়া করুন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বিজেপির করলে সিপিএম দোলে না, এটা বিজনও মাঝে মাঝে স্টুডিওতে বলে। আমি এটা বলি, তার কারণ আছে, মানে এই প্রথম যে আপনারা টিভিতে দেখালেন, আপনাদের টিভিতেই দেখলাম, দেখানোটা হলো তো অন্য জায়গায়, এই সায়ন্তনবাবুদের পাড়ায়, মানে ওদের অফিসেই।
আচ্ছা ওখান থেকে দেখানো হলো না, এটা ঠিক নয়। না, এটা কারণটা বলি, এই রাজ্যে ভুল করেছি, অপরাধ করেছি, আসলে একটু বলে নিন। দেখানো হলো রাজ্য বিজেপির পার্টি অফিসে, সূত্রপাতটা ওখানে যে রাজনৈতিক ভাবে এটা হচ্ছে কিনা, যদি এটা না হতো, অপরাধ নয়। আচ্ছা সিপিএম এর দলে টাকা নেওয়াটা ঠিক হয়েছে, তোয়ালেতে টাকা নেওয়াটা ঠিক হয়েছে, ড্রয়ারে টাকা ঢোকানোটা ঠিক হয়েছে, রাস্তায় নামছে, বিজেপি রাস্তায় নামছে, সবাই রাস্তায় নামছে, তৃণমূল নামছে, বলছে আমরা সবাই চোর। আজকেও একটা পাল্টা মিছিল বলছে। এটার পেছনে কারণটা কি? তার মানে কি আদালতের উপরে কি আমার আস্থা নেই, নাকি এটা করলে সিবিআই কে চাপ দেওয়া যায়? তাহলে আমরা যে কথাটা বলছি সেটা ঠিক, যে সিবিআই কে চাপ দেওয়া যায়। সিবিআই মানে এই যে চেঞ্জ হলো, এই যে চেঞ্জ হলো সিবিআই এর অফিসাররা, তার মানেও কি একটা ইঙ্গিত আছে? তোমার মনে আছে যে কাজটা করেছে, একটু আগে সুমনদা বলেছে ভালো কথা, যে কিছুদিন আগে যে বিধানসভার ভোট হলো, ভোটটা আসলে ট্রান্সফার হয়েছে দলে, তার কারণ এটাই যে ভোট ট্রান্সফার হয় আর মাঝখানে টিকটা খায় সিপিএম বিজেপি। আচ্ছা শোনো আমার যে কথাটা, আমি যাব সবকা সাথ সবকা বিকাশ, এসব কিছুই যখন পাচ্ছে না বিজেপি, কেন্দ্রীয় সংস্থা বিজেপি কিছু আমি খুব সিরিয়াস, কালো টাকা ফিরিয়ে আনতে পারছে না, কমাতে পারছে না, ট্রেনের ভাড়া বৃদ্ধি করছে, পিএফ আমি বলছি এত সিরিয়াস এই বিতর্ক চলতে থাকবে। আমি একটা রসিকতা, যেহেতু এই কোলে এবং দোলের ছন্দমিল নিয়ে এত কথা হচ্ছে, একটা রসিকতা না করে পাচ্ছি না। অবশ্যই তার মধ্যে শুভেচ্ছাও মিশে থাকবে যে আজকে ঘটনাচক্রে দিলীপ ঘোষ এবং সূর্যকান্ত মিশ্র দুজনেরই জন্মদিন, এই 18 তারিখ। এর ভেতর বিজন আবার কোনো আতাত খুঁজে পাবে কিনা জানি না ঘটনা, মানে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি যেটা বন্দ্যোপাধ্যায় আর কপিল দেবের একই জন্মদিন, তাহলে প্রিভেনশন অফ করাপশন একটা কথা বলছি, দুটো জিনিস বলবো। এটা মনে আছে আজকে যে অফিসারিতে ট্রান্সফার করা হলো, কদিন আগে যখন তাপস পাল এবং সুদীপ বাবু গ্রেফতার হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক্যালি একটা কথা বলেছিলেন যে সিবিআই এর কিছু অফিসার আছে যারা আমাকে খবর দিচ্ছে যে দিদি আমাদের কাছে এই লিস্ট আছে, এরপরে একে ডাকবো, পরে ওকে ডাকবো। সুতরাং এটা যদি হয়, এটাও তো ক্রাইম যে সিবিআই এর ভেতর থেকে আপনার কাছে গোপন তথ্য আসছে এবং আপনি তদন্তের গোপন তথ্য সংবিধানের নামে শপথ নেওয়ার যে মুখ্যমন্ত্রী হয়ে সিবিআই কাছ থেকে তথ্য দিচ্ছেন। সুতরাং আমাদের স্পেসিফিক দাবি আছে, সিবিআই খবর দিচ্ছে এই কথা বলেননি, না বলেছেন আমাদের অফিসারের খবর আছে, মানেটা কি? অর্থাৎ দেখো সুমনদা, আমাদের স্পেসিফিক দাবি হচ্ছে, আমরা যখন চিটফান্ডের ক্ষেত্রে এর আগে দেখেছিলাম, আদালত বলেছিলেন তদন্তকে এরা প্রভাবিত করতে পারেন, এরা প্রভাবশালী, তাই এদেরকে জেলে রেখে তদন্ত করতে হবে। একই রকমভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে বড় প্রভাবশালী তো এরা কেউ নন। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এইভাবে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেন, আজকে একজন যিনি গ্রেপ্তার হয়েছেন তদন্তের প্রাইমা ফেসি এভিডেন্সের ভিত্তিতে নিশ্চয়ই গ্রেপ্তার হয়েছে, তাকে দেখতে ভুবনেশ্বর যাচ্ছেন। উনি স্পেসিফিক্যালি বলছেন যে আমার কাছ থেকে একজন মন্ত্রী, আমার কাছে সিবিআই এর সোর্স থেকে খবর আসছে, একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে, বিজেপির কোলে সিপিএম দলে কিনা মন্ত্রী দাঁড়িয়ে স্পেসিফিক্যালি বলছেন, ডাকা হয়েছে একবার, মানিক বাবুকে ডাকা হয়নি, মন্ত্রী যিনি রোজভ্যালি রয়েছেন আমার একটাই বলার, তদন্তটা তো বিজেপি সরকার করাচ্ছে না, মহামান্য আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, মানিক বাবুকে নিয়ন্ত্রণ করছে। আমি দুটো একবার দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায় ভুবনেশ্বর পৌঁছচ্ছে, সেখানে সিবিআই এর কি প্রস্তুতি দেখুন। আমাকে বলছিল জেলে কিভাবে তাকে রাখা হয়েছিল আর হাউমাউ করে কাঁদছিল। Actually, what he told me, he's feeling very insult. রোজভ্যালি কাণ্ডে গ্রেফতারের পরেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভুবনেশ্বরে পৌঁছেই হাসপাতালে দেখা করেন ধৃত দলীয় সাংসদের সঙ্গে। হাসপাতাল থেকে বেরিয়ে মমতা জানান, শারীরিক ও মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন সুদীপ। He is not at all well. He is totally bedridden. He has lost his weight about 17-18 kilo. Even he cannot move freely also. He is feeling very insult. His physical condition and mental condition both are bad. He is having some heart problem also, the doctor told me. সুদীপের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, ন্যায় বিচার মিলবে। সুদীপদা খুবই ভেঙে পড়েছে। একটা মানুষ এত অ্যাক্টিভ লাইফ লিড করতো, জীবনে কোনোদিন যিনি কোনো অন্যায় করেননি, তাকে এইভাবে 4 মাস ধরে আজকে জেলে ফেলে রাখা হয়েছে। সো
আমার মনে হয় দে উইল গেট জাস্টিস, উই আর ওয়েটিং ফর দ্য জাস্টিস। পাশাপাশি সুদীপকে বই লেখারও পরামর্শ দেন তৃণমূল নেত্রী। আমি একটা খাতা দিয়ে গেছি, তার যেই যন্ত্রণা, বঞ্চনার যন্ত্রণা, প্রতিহিংসার যন্ত্রণা, এটা নিয়ে বই লিখতে বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভুবনেশ্বরে পা রাখার প্রায় 12 ঘন্টা আগে মঙ্গলবার সকাল 9টা নাগাদই কলকাতা থেকে ভুবনেশ্বরে পৌঁছে যান সিবিআই অফিসাররা। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরী যাওয়ার কথা। সিবিআই সূত্রে অবশ্য দাবি, তাঁদের অফিসাররা এখনই ওড়িশা থেকে ফিরছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশা থেকে না ফেরা পর্যন্ত দুজন অফিসার সেখানেই থাকবেন। মমতার ওড়িশা সফর নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলায়। আমার মনে হয় নিশ্চিন্ত তারা ভুবনেশ্বরের জেলে গিয়েই থাকতে পারবেন, কারণ শ্রীমতী মমতা ব্যানার্জি সেই জেলের ব্যবস্থা দেখতে গেছেন। এরপরে এত ওনার পার্টির লোকেরা যাবেন, জায়গা হবে কিনা, ঠিকমতো সুবিধা পাবেন কিনা, সেটা দেখার জন্য হয়তো উনি ভুবনেশ্বরেই গেছেন। রাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতার সাক্ষাৎ নিয়ে প্রাথমিকভাবে কিছু জটিলতা ছিল। জেলের রুল বুক অনুযায়ী কোনো বন্দীর সঙ্গে সন্ধ্যে 6টার পর দেখা করা যায় না। এই প্রেক্ষিতে ভুবনেশ্বরের জেলের সুপার ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হন তাঁর কি করণীয় জানতে। ম্যাজিস্ট্রেট তাঁকে বলে দেন, আইন মেনে যা করার তাই করুন। সিবিআই জানায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় হাসপাতালে রয়েছেন, তাই রাতে দেখা করা নিয়ে তাঁদের কোনো সমস্যা নেই। এরপরই রাতে হাসপাতালে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ সিনহা ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল এন্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি, নিপস স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1, পার্টনার বাই বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ধরিত্রী ইউনিভার্সিটি অ্যাডজেসেন্ট টু নিউ টাউন কলকাতা, ফ্ল্যাট শুধুমাত্র 6,90,000 এ। রাজা সুগার ফ্রি মারে নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা একদম সত্যি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ব্যাংক দ্যাট বিগিনস উইথ ইউ। সিগমা এভরিডে গুঁড়ো মশলা, জাদু এমন ঠিক যেন ঠাম্মার মতন। অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস।